শুরুতেই জানিয়ে দেব, শীর্ষ কমান্ডারকে হত্যা, রকেট দিয়ে ইসরায়েলকে ঝাঁঝরা করল হিজবুল্লাহ। জানিয়ে দেব, কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করল লেবানন। জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, যে কারণে ব্লিংকেনের উপর অভিযোগ তুলছে হামাস। এছাড়া রয়েছে, হঠাৎ করেই ইউক্রেনের কুখ্যাত ব্রিগেডের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় দুর্ভিক্ষের সংখ্যা অপুষ্টির মুখে রয়েছে ৮,০০০ শিশু। শীর্ষ কমান্ডারকে হত্যা, রকেটে ইসরায়েলকে ঝাঁঝরা করল হিজবুল্লাহ। শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে ২ শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সকাল থেকে ইসরায়েলে এই হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি। সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। তার পাল্টা জবাব দিতে হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায়। এই হামলার ফলে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধে জড়ানোর সংখ্যা আরও বেড়ে গেছে। দুই পক্ষই বলেছে তা পূর্ণমাত্রা যুদ্ধে জড়াতে প্রস্তুত। হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি ২১৫টি রকেট ছুড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ ছোড়া রকেটগুলোকে অধিকাংশই ধ্বংস করে দিয়েছে। তবে এরপরও বেশ কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে। এতে অনেক লোক এবং অনেক এলাকায় আগুন ধরে গিয়েছে। তবে ইসরায়েলের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাল্টা হামলা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানে দক্ষিণ লেবাননের একটি হামলা চালিয়েছে। এর একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকেই রকেট ছোড়া হয়েছে। এবার কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল, হুঁশিয়ারি লেবাননের। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা এই হুমকি দিয়েছেন। বলেছেন, ইসরায়েল যেন কান্নার জন্য প্রস্তুতি নেয়। ইসরায়েলি সেনাবাহিনীকে শিগগিরই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ ক্ষিপ্ত হয় হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। বুধবার ১২ জুন সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লেবানিজ গোষ্ঠীটির এবারের হামলা লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগেই এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ। রকেটের হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ রকেট হামলায় বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টিরও বেশি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে। লেবাননের আল মাদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক আল-মানারা এবং কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত হেনেছে। রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা দাবি করেছে, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অবস্থায় ইসরায়েল ১০০রও বেশি রকেট ছোড়ার কথা বলেছিল। এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও ৭০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েল দাবি করেছে, এসব রকেট খোলা জায়গায় পড়েছে, আর অল্প সংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তালেব সামি আবদুল্লাহকে তাদের নীতি অনুসরণ করে সম্মান জানিয়েছেন এবং জানাজা ও দাফনের ব্যবস্থা করেছেন। স্বামীর কফিন হিজবুল্লাহর পতাকায় মুড়িয়ে জানাজা স্থলে আনা হয়। সেখানে উপস্থিতরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, যে কারণে ব্লিংকেনের উপর অভিযোগ তুলছে হামাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা যুদ্ধবিরতির আলোচনার অন্যতম সমস্যা বলেই উল্লেখ করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির দাবি, এই যুদ্ধবিরতির আলোচনা কার্যকর হতে যতগুলো পক্ষ সমস্যা সৃষ্টি করেছে তার মধ্যে ব্লিংকেনও রয়েছেন। লেবাননে হামাসের হয়ে প্রতিনিধিত্ব করা ওসামা হামদান বলেছেন, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। হামদান বলেছে, আমরা মধ্যস্থকারীদের বলেছি, ইসরায়েলের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তার মতে, মার্কিন প্রশাসন স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলের সাথে যৌথভাবে কাজ করছে। বুধবার অবশ্য বাইডেন হামাসের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে হামাস যে দাবি করেছে তা কার্যকর কিছুই নয়। ব্লিংকেনের মতো যুদ্ধবিরতির প্রস্তাবের মাধ্যমে হামাসের পরিবর্তনের কিছু দাবি কাজ করলেও এটা অযৌক্তিক। ব্লিংকেনকেই এই চুক্তি বাস্তবায়নের বাধা সৃষ্টিকারীদের অন্যতম বলে দাবি করেছেন হামাস নেতা ওসামা হামদান। এদিকে হঠাৎ করেই ইউক্রেনের কুখ্যাত ব্রিগেডের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র।
মানবাধিকার লঙ্ঘনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইউক্রেনের কুখ্যাত একটি সামরিক ইউনিটের শৃঙ্খল মুক্ত করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা নিশ্চিত করেছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কুখ্যাত এই ইউনিটের নাম আজব ব্রিগেড। নিষেধাজ্ঞায় উঠে যাওয়ায় এই ইউনিটকে ট্রেনিং দিতে পারবে মার্কিন সামরিক বাহিনী। এবার ইউনিটটির মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আঙুলের ইশারায় নাচেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই মার্কিন মদদে যুদ্ধ জিইয়ে রেখে ক্ষমতা টিকিয়ে রয়েছেন তিনি। বলা হচ্ছে জেলেনস্কিকে বাঁচাতে আরও একবার এগিয়ে আসছেন বাইডেন। ইউক্রেনের কুখ্যাত সামরিক ইউনিটটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এটিই বোঝায়। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মার্কিন কর্মকর্তারা আজব ইউনিটের সদস্যদের ট্রেনিং দিতে পারবে, আর মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধ করতে পারবে আজব বাহিনীর সদস্যরা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া হামলা চালানোর পর আগ্রাসী বাহিনীকে রুখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আজব ইউনিট। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আজব ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার বলেছে 12তম আজব ব্রিগেডের মানবাধিকার লঙ্ঘন করেছে, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুরুর দিকে আজব ব্রিগেডের একটি স্বেচ্ছাসেবী বাহিনী ছিল, তবে 2014 সালে রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করে বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করলে প্রতিরোধ গড়ে তোলে ইউনিটটি। এরপরই খ্যাতি লাভ করলে আজব ইউনিটকে ইউক্রেনের ন্যাশনাল গার্ডে একীভূত করা হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ন্যাশনাল গার্ডের এই ইউনিটটির মতোই যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাবে আজবরা। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রতিক্রিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, হঠাৎ করেই ওয়াশিংটনের অবস্থার পরিবর্তনে বোঝা যাচ্ছে রাশিয়ার মদদে তারা যে কোনো কিছু করাতে রাজি, এমনকি যদি নব্য নচ্ছিদের হাতে হাত মেলাতেও হয়। মরিউপোলে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে 80 দিন পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিল আজব ব্রিগেড। তাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল তারা। 2022 সালে রাশিয়ার শীর্ষ আদালত আজব ইউনিটকে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করা হয়। এদিকে গাজায় দুর্ভিক্ষের সংখ্যা অপুষ্টির মুখে রয়েছে 8,000 শিশু। ইসরায়েলের আগ্রাসনের কারণে অপুষ্টিতে ভুগছে গাজার 8,000-এরও বেশি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্কতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য তদারকির এই সংস্থাটি। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় 5 বছরের কম বয়সী 8,000-এরও বেশি শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে 8 মাস ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি হামলায় প্রায় 16,000 শিশুর প্রাণ হারিয়েছেন। বাবা মা হারিয়েছে 17,000 শিশু। গত 7ই অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় 37,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় লক্ষাধিক।